বেঙ্গলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। মহাশ্বেতা দেবীর লেখা মাদার ইন্ডিয়া গল্পটি আমি আজ পাঠ করে শোনাচ্ছি। মাদার ইন্ডিয়ার বয়স ৮০, রং তামাটে কালো, চুল কোকড়া, ছোট ছোট সাদা, মুখের প্রত্যেকটি রেখা ফাটা ফাটা, যেন গঙ্গার জল সরে যেতে কাদার উপর দিয়ে লক্ষ লক্ষ কেঁচো চলে গেছে। ঘোলাটে চোখ দুটো মৃত নক্ষত্রের মতো, যেন দুটি নক্ষত্র কবে মরে গেছে। পৃথিবী সে খবর রাখে না বলে মনে করে তারা দ্যুতিমান। শতচ্ছিন্ন একটি ডুংরি শরীরে দুফেত্তা দিয়ে পিঠের দিকে কাঁধের কাছে গেরো দেয়া। ওর নাম মাদার ইন্ডিয়া। সেই কত বছর আগে যখন কি একটা সিনেমার ছবি দেয়ালে দেখা যেত, যখন ছেলেদের দুঃখে ও ফুটপাতে বসে রাত নেই দিন নেই কান্ত আর কান্ত, তখন সিধু বলেছিল, তুই মাসি মাদার ইন্ডিয়া। সিধু ওকে এই ফুটপাতে জায়গা দিয়েছিল। কলকাতার ফুটপাতে বাঁধা জায়গা পাওয়া বড় ভাগ্যের কথা। বছর বছর যারা দক্ষিণ থেকে আসে তাদের তেমন জায়গা মেলে না। তারা আজ এখানে কাল ওখানে ভেসে ভেসে বেড়ায়। ও জায়গা পেয়েছিল সিধুর কল্যাণে। সিধু বলেছিল, আমি ওকে মাসি বলেছি, ও থাকবে। সিধু নেই, সিধু মরে গেছে। যাবার আগে ওকে নিজের প্যাকিং বাক্সের কাঠ আর চটের ছাউনিটা দিয়ে গেছে। সিধু ওর পেটের ছেলে নয়, কিন্তু পেটের ছেলেরা ওকে যা যা দেয়নি, পর হয়ে সিধু তা দিয়ে গেছে। ঘরটুকু, জায়গাটুকু, নামটুকু, হাতের ব্যবস্থাও করে দিয়েছিল সিধু। ও নিজে রাখতে পারেনি। সিধুর মতো ৪-৫ জন ভিখারি কাঙালির জন্যে ও রান্না করত। বেলায় বাজার ঝেঁটিয়ে কপির পাতা, পালং পাতা, পাঁঠার মল, নাড়ি নিয়ে আসত। ৩খানা ইট পেতে উনুন জেলে তাই দিয়ে অমৃত রেঁধে রেত কাঙালিদের। সামনের বাড়ির গিন্নি ওর কাছ থেকে ভিক্ষের চাল কিনে নিতেন। আশ্রিত পরিজনদের মধ্যে সেই চাল রেঁধে দিতেন। তিনি জানতেন না তার ঝি ওকে নুন লঙ্কা হলুদ দিত। ঝি কোমর ব্যথা ও ঝেড়ে দিত মাঝের মধ্যে। তখন পেট ভাতটা উঠে আসত। এখন বহুদিন ওঠে না। নতুন দিনে নতুন নতুন কাঙালি এখন ওর প্রতিবেশী। ওদের ভাত রাঁধে ফুললড়া। এখনও গুল ঘুষি দেয়। কাঠগোলা থেকে কাঠের ঘেঁস আনতে কোমর পিঠ ব্যথায় ভেঙে পড়ে। মাটি দিয়ে ঘেঁস মেখে ও বড় বড় গুল দেয়। এখনও এ পাড়ায় ঘরে ঘরে কয়লার রান্না। ঘুঁটের চেয়ে কাঠের গুলে ধোঁয়া কম হয়। গুল শুকুতে দিয়েও ও প্যাকিং বাক্সের সিংহাসনে বসে পাহারা দেয়। দেহটা খিদের আঁচে জ্বলে গেছে, যেন দগ্ধ বনস্পতি। সেই সুদূর চিরতরে হারিয়ে যাওয়া শৈশবে ওর বাউলে বাবার সঙ্গে বনবিবির পুজো দিতে যেত। ৩খানা মাঠ, 2টো খাল পেরিয়ে। কাজে পোড়া একটা অশ্বত্থ গাছ ও বছর বছর দেখত। বছর বছর বর্ষায় জল পেরে পোড়া গাছের গোড়া থেকে কচি কচি পাতা মুখ নিয়ে নতুন কচি ডাল বেরোতো। তাঁতের দিনে সে পাতা শুকিয়ে যেত। বাবা বলতো, বট অশ্বত্থ দেবাংশী গাছ, তাই মরেও মরে না। এ এক আশ্চর্য কথা। ওর শরীর সেই গাছের মতো জ্বলে গেছে খিদের আগুনে, কিন্তু স্মৃতির জল পড়লে আজও বিগত চিরতরে ফেলে আসা জীবনের কত কথার অঙ্কুর মাথা তোলে। স্মৃতিতে ডুব গেলে ওর মুখের রেখাগুলো ডুবে যায়, শান্ত হয়। ও জানেও না ওকে দেখলে তখন জড়তি মনসা বুড়ির কথা মনে হয়। যেন খিদে, তেষ্টা, বার্ধক্য, দারিদ্র্যে জর্জর কোনো মনসা শুধু 2টো পেটের ভাত, এক আঁচলা মাথায় তেল, লজ্জাহর একখানা কানের জন্য পুজো প্রার্থী হয়ে বসে আছে। কেউ যাকে বোঝে না, সবাই যাকে দূঢ়, চ্যাংমুড়ি, কানি, অল্পাইয়া, অশুভটা বলে তাড়িয়ে দেয়, শুধু তাড়িয়ে দেয় বলে যার 2টো ভাতের কাঙালিপোনা ঘোচে না। এখন ওর চেহারা পাথর পাথর দেখায়। ঘোলাটে চোখ, দৃষ্টিতে শুকনো কান্না ঠেলে উঠে আসে। 3টে ছেলে ছিল তার। সবাই ওর কাছ থেকে হারিয়ে গেছে। কারা কোন শ্রেষ্ঠতর শক্তি তাদের টেনে নিয়ে গেল ও আজও জানে না।
সে কি আজকের কথা? যেন কত যুগ হয়ে গেল শশীধারা আর তার বউ পাতুলের অন্য লোকেদের সঙ্গে মান্নাবাবুদের জমি হাসিল করে আবাদি করতে আবাদে গিয়েছিল। শশীধারার বউ আগে যায়নি, ওর বাউলের বাপ যেতে দেয়নি। বলেছিল কচিকাচা নিয়ে সেথা যায় কেউ, তাছাড়া ওতে অধর্ম। কেন অধর্ম কেন জানিনি। জামাইয়ের মুখের দিকে করমচার মতো লাল, শিরর চাঁদা সাপের মতো ক্রুদ্ধ দুটি চোখ তুলে গগন বাউলে বলেছিল, 11 বছর ধরে যারা অন্যত্তর ওদের জমি চাষ করে তাদের উচ্ছেদ করেনি গোলবদন মান্না। 12 বছর দখল জন্মে, তাই 11 বছরে কোকেলাথি। তারা এ জমি হাসিলে অজ্ঞে অধিকারী নয়, তারা তোমাদের ছেড়ে দেবে। শশীধারা মাথা নেড়ে অসহায় হেসে চুপ করে গিয়েছিল, কিন্তু নিজের জেদ ছাড়েনি। বলেছিল, মোদের উচ্ছেদ করতে লাড়বে গো, মোদের পিছনে বাবুরা আছে। কিন্তু শশীর কথা ফলেনি। অনাবাদী বন্যভূমি বড় হিংস্র, যুদ্ধমান, আক্রোশী। সেই ভূমি যারা একবার হাসিল করে চাষ করেছে, তারপর উচ্ছিন্ন হয়েছে, তাদের ক্রোধ অতি ভয়ঙ্কর। তাদের সঙ্গে আর অরণ্যের বাদার নোনাগাঙের সঙ্গে শশীদের দীর্ঘদিন লড়তে হয়। তারপর দীর্ঘায়িত এক রক্তোৎসব সাঙ্গ হলে বাতাসের আমনের গন্ধ ছড়াতে শুরু করেছিল। উচ্ছিন্ন মানুষদের মতোই উচ্ছিন্ন অরণ্য হার মেনে পিছু হটে সরে গিয়েছিল। সেসব কথা ওর মনে পড়ে। ওর মনের উপর দিয়ে কে যেন শশীধারা আর শশীধারার বইয়ের জীবন কথার পট খুলে ধরে আর টেনে সরিয়ে নিয়ে যায়। শশীর ঘর সংসার হয়েছিল, 3টে খলবলে ছেলে। দেখে দেখে গগন বাউল বলেছিল, 11 বছরে তুলে দেবে বাপ, আমি যে মোর ঘরে বস। সত্যি সত্যি শশী যখন উচ্ছেদ করে দেয়, তখন গগন বাউলে বেঁচে নেই। অনাবাদী বন্যভূমি হাসিল করে আবাদি করে তোলে। 11 বছরে উচ্ছেদ হয়ে গেলে চিরকাল শশীরা লড়ে। এবারও লড়েছিল। হেঁসো বনাম বন্দুকের লড়াইয়ের চিরকাল শশীরা মরে। এবারেও মরেছিল। শশীর বউ মরিয়া হয়ে হাতে হেঁসো নিয়ে বেরিয়েছিল। তারপরও হাজতে যায়। হাজত থেকে বেরিয়ে যখন শাশুড়ির কাছে যায়, শাশুড়ি বলেছিল, আমার ছেলে নেই। তোর বড়টাও বাপের সঙ্গে গেল, হেতা ওইতে পারতিস, কিন্তু তুই ওইলি যত না ব্যস্ত, পলুস পাছু ছাড়বে না। তখন শশীধারার বউ বুঝতে পারে ওকে কোটালে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এ হলো মাতলায় সারাসারির কোটাল। কোটালের টানে নদী সমুদ্রে হারায়। এ কোটাল ওকে ভাসিয়ে বৃহৎ পৃথিবীতে নিয়ে এসে ফেলে দিয়ে গেল। শশীদের লড়াইটা থেমেও থামেনি। তাই পুলিশ হন্যে হয়ে পাপি তাপিদের খুঁজে ফিরছিল। তাই হারান সামন্ত বলেছিল, একো জায়গা নাকি দুনিয়ার? এক জায়গা নেই, চল আতের আধারে পালাই। ওর অনেকে এসেছিল। কলকাতার বুড়ি ছুঁয়ে কত কত জায়গায় যে নিয়ে ওদের গিয়েছিল গ্রাম্য বৃদ্ধ হারান। কত জায়গায় শশীধারার বউ ডাঙা জমি হাসিল করেছিল। কত লক্ষ্মীমন্ত্রের ধান খেতে ওর হাতে রুয়া ধানে আমন ফলেছিল। কতদিন পিঠ নিচু করে, শুধু পিঠ নিচু করে ভীষণ আক্রোশে ও শুধু ধান রুইত। কত আষাঢ়ের বিপত্রাণী ব্রতের দিনে, কত শ্রাবণের লোটন ষষ্ঠী ব্রতের দিনে দুরন্ত ক্রোধে ঝড়ো ঝড়ো জলে ধান চারা নেড়ে দিত শশীধারার বউ। পৌষে পৌষে লক্ষ্মী ব্রতের হিমেল বাতাসে সোনালি ধান কেটে তুলে দিত পরের উঠোনে। সব এখন গ্রামীণ পটুয়ার হাতে আঁকা অবহেলিত, অবমানিত পটের ছবির মতো অস্পষ্ট চলমান ছবির মিছিল হয়ে গেছে। কতবার 11 বছর না হতেই নতুন ক্ষেত মজুর আসতে ওরা উদ্বিগ্ন হয়েছে, তাও মনে পড়ে না। তবে শশীধারার বইয়ের বিগত জীবনের বারবার উচ্ছিন্ন হবার কথা মনে করতে গেলে মনে পড়ে সুদূর ও প্রাচীন শৈশবের কথা। বাউলে বাপ বনবিধি পুজো করতে যাচ্ছে, সঙ্গে মা মরা একটা কালো মেয়ে। নৌকা চলেছে খাল বেয়ে, জলে গড়ান গাছের সবুজ ছায়া।
মেয়েটা দেখছে জলফড়িং আশ্রয় খুঁজে যে পাতাটায় বসে, যে ভাসমান চলমান পাতায়, সেটায় পিছলে ভেসে সরে যাচ্ছে। মনে পড়ে জলের সোদা এঁশো গন্ধ, বাপের গায়ের তেল তামাকের গন্ধ। আর মনে পড়ে ভাতের গন্ধ। ভাতের গন্ধে লোভ বড় অমানুষ। বড় লক্ষ্মী ছাড়া করে ফেলেছিল শশীধারার বউকে। শশীধারা সেই যে বলেছিল, আমি যাই, তুই হেঁসো ছাড়িস না বউ, ওদের অসাধ্য কিছু নেই। শশী সেই যে হেঁসোটা ওর হাতে তুলে দিয়ে বড় ছেলেকে নিয়ে বেরিয়ে গিয়েছিল। শশীর বউ হেঁসোটা আর ছাড়েনি। হাজতে যাবার আগে শাশুড়ির গোল পাতার চালে গুজে রেখে যায়। বেরিয়ে এসেই নিয়েছিল সেই হেঁসোটা। পেট কাপড়ে সঙ্গে দুটো উঠতি ছেলে নিয়ে শেষবার উচ্ছেদ হওয়ার পর শশীধারার বউ মেদিনীপুর থেকে কলকাতায় এসেছিল। মিছিল করবি চল বলে ওদের এনেছিল বাবুরা। তখন হারান বলেছিল, খুব ভালো বাবু, অকম অকম ফেলাগ, অকম অকম মিছিল করবি, উটি খেতে পাবি, পয়সা পাবি। মিছিল কি বাড়াবুড়ে হয়? শশীধারার বউ ধমকে উঠেছিল, মিছিল রোজ হয় না, রুটি রোজ আসেনি। কিন্তু ওই ছেলেদের কথা মতো দেশে ফিরতেও রাজি হয়নি। বলেছিল, যে থুতু ফেলেছি তা তুলে খাবো, হেতা কে আছে, কি আছে? আর ভেসে বেড়াতে পারি নে রে, হেতা থাকবো। কি খাবি মা? যেমন জুটবে। ছেলেরা আর কিছু বলেনি। মায়ের উপর ওদের অসীম নির্ভর। শশীধারার বউ ছেলেদের মানুষ করেছিল ক্ষুধিত ও হিংস্রভাবে। ওর নারীর বন্ধন একদা যেমন, ওর ভালোবাসার পাকেও এমন ওরা তেমনি বন্দী ছিল। এত বড় ছেলেদের মায়ের উপর এত নির্ভরতা এমন ভাসমান জীবনে কমই থাকে। শশীর বউ বলেছিল, তা বাদে কি মা, মরলে তোরা আমাকে গঙ্গা দিবি, হেতা গঙ্গার দেশ। তখন ওরা এই ফুটপাতের এক কোণে থাকতো। সিধু ওদের থাকতে বলেনি, নিজের ছাউনিতে আশ্রয় দেয়নি, আবার তাড়িয়েও দেয়নি। অন্য কাঙালিদের বলেছিল, দেখিনো, এরা বাবু বুড়ে নয়, টেম্পুরারি, চলে যাবে। সেখান থেকে বেহালা বাজার। শশীর বউ দোকানে মশলা ঝাড়ত, ছেলেরা কাঁঠাল গোলায় কাঠচেলা করত। সেখান থেকেই একদিন মাইক দিয়ে ডেকে কারা যেন ছেলেদের নিয়ে গিয়েছিল। মেজ ছেলে ছুটতে ছুটতে এসে ওর হাতে 6টা টাকা দিয়ে গিয়েছিল। বলেছিল, খাদ্য নে, খুব গণ্ডগোল হতেছে মা, তাই পালে পালে উচ্ছল মানুষ আসিতেছে, কোথা কোথা হতে আমরাও যেতেছি। শশীর বউ বলেছিল, হাঙ্গামা জবর পাগলে পাইলে এসো। ও বাপ, হাঙ্গামায় থেকোনি। তাই থাকি। ছেলেরা ওর কাছ থেকে চিরতরে হারিয়ে যাবার সেই এক পটের ছবি। মা দাঁড়িয়ে আছে বাস রাস্তায়, ছেলেরা হেসে ওর দিকে মাথা নেড়ে চলে যাচ্ছে। পথে কাতারে কাতারে লোক। তারপর সন্ধে হতে না হতে সব যেন চুপ, বোবায় ধরা, যেন শশীধারারা মরে যাবার পর পুলিশের চোখ এড়াতে বনে লুকিয়ে থাকার সময়কার মতো নিঃশব্দ, যন্ত্রণাময়, জন্মবোবা মেয়ের গর্ভযন্ত্রণার মতো প্রাণান্তিক মুখ। রাতে কারা বিশৃঙ্খলে ফিরতে লাগলো ছুটে ছুটে, কারা খবর আনলো কোথায় গুলি চলেছে। চাষিরা পথ চিনত না বলে কোথা কোথা ছুটে গেছে, কোথায় গাড়ি করে লাশ ছড়িয়ে ফেলা হচ্ছে বলে চতুর্দিকে ঘেরাও। নেড়ি কুকুর ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী বুট পড়া পায়ের বেড়া পেরিয়ে ঢুকতে পারছে না। খুব গণ্ডগোল। সকলের মতো শশীর বউ প্রথমে ভয় পায়নি। ও ছেলেদের নিয়ে নিজেও হাঙ্গামায় পড়েছে। উদ্যত লাঠি বা ধাবমান বুট এড়িয়ে পালাতে হয়েছে ওকেও রাঢ়ে গৌড়ে। ওর ছেলেরা পালাতে জানত, কিন্তু ছেলেরা আর ফেরেনি। ও নিজে কি হেঁটে যায়নি সেই সব জায়গায়? কিন্তু সেখানে তো শুধু আকাশ ফুটো করে লাল লাল দালাল বাড়ির পাঁচিল, নিরাপদ ধারা। লক্ষিন্দর ধারার খবর সেখানে কেউ দিতে পারেনি। বাবুরা, তোমরা সকলে ফিরলে, মোর নিরাপদ, মোর লক্ষিন্দর কোথা হইল? ওর ওই কথার জবাব কেউ দিতে পারেনি। আর শশীধারার বইয়ের মতো অন্যদের নিয়ে বাবুরা আর এক মিছিল করতে চেয়েছে, কিন্তু সে মিছিলে হাঁটতে হাঁটতে শশীধারার বউ সরে গিয়েছিল।
দলের সবাই যে পথে চলেছে সে পথ ছেড়ে ও নিরাপদ। ও লক্ষিন্দ, কমনে গেলি হারামজাদারা, এই বলে বুক চাপড়ে ও পথে পথে টাওর খেতে শুরু করে। পটের ছবিতে সব পলায়মান ছুটন্ত মারিচি ক্ষিপ্রতায় সচল। শশীধারার বউ টাউর খেয়ে ক্লান্ত ডানা গুবড়ে পোকা যেমন চড়া আলোয় বিহ্বল হয়ে কান্নিক মেরে ঘোরে, তেমনি করে ঘুরে এ শহরে ফুটে পথে ময়দানে। কখনো বিয়ে বাড়ির বাইরে ভোজের এঁটো খেতে তৎপর, কখনো বাতাসকে প্রশ্ন, ছেলে দুটো গেল কোথা? বুঝি মরে গেছে এ কথা যে বলেছ তাকেই শশীধারার বউ বলেছে হেঁসো দিয়ে ফেলে দেবে। তখন অবশ্য ওর অজানাতে বহুদিন ওর হাত থেকে হেঁসো খসে পড়ে গিয়েছিল। শশীধারার বউয়ের তখন মনের অবস্থা রক্তমাখা কাদার মতো ঘোলাটে। কিন্তু মরে গেছে কথাটা কানে গেলেই ও চমকে ওঠে। বাউলে বাপ বলতো, মরতে না দেখলে মরেছে বলে মানি না। যেথা ছন্দ আছে সেথা এই মন্তর পড়া কানি ঘরের বাতায় বেঁধে থুই, যতদিন কানি থাকে ততদিন আস। এই সময় একদিন ঘুরতে ঘুরতে শশীধারার বউ আবার সিধুদের ফুটপাতে ফিরে এসেছিল। সিধু ওকে চিনতে পেরেছিল, বলেছিল, তোমার এমন দশা? ভুরু কুঁচকে শশীধারার বউ বলেছিল, কেমন দশা? এমন? ছেলেরা কোথায়? পাইলেছে? সিধুই ওকে আশ্রয় দেয়। সিধুধারার বউ তখন স্বচ্ছন্দে ভিক্ষে চেয়ে বেড়ায়। ওর পেট আঁচলে পয়সা ছিল। পয়সা ও সিধুকে দিয়ে দেয়, তা ও নিজেও জানে না। ওর তখনকার সব আচরণের ব্যাখ্যা পরে ও নিজেই করে উঠতে পারেনি। তারপর হাইড্রেটেড জলে স্নান করে। পেটে দুটো খেয়ে একদিন ও সহসা সুস্থ হলো, আবার ফিরে এলো সম্যক জ্ঞানে। কিন্তু গামছাখানা পথে পথে ফেলে এসেছে তেমনি। স্বভাবের সেই দুর্জয় রাগ, দুরন্ত আক্রোশ, বাধ্য জেদও কোথাও ফেলে দিয়ে থাকবে। সিধু বল, শোক তাপে মাগি ভৌ মেরে ওয়েছে। অন্য কাঙালিরা বলল, তোর তাত মায়া? সিধু বিড়ি টেনে বলল, এক কথা, এখন ও টেম্পোরারি নয়, বাড়াবুড়ের কাঙালি। বাড়াবুড়ে কাঙালিকে বাড়াবুড়েরা ঠাঁই দিতে হবে। যে ফুটপাতেরে যে নিয়ম তুই জানিস, তা ভিন্ন উনি থাকলে মেয়েদের সংসারটুকু দেখে। অন্য কাঙালিরা বড় নিশ্চিন্ত হয়। হ্যাঁ, কাঁথা কানি, চট, কাগজ, পিচবোর্ডের চটি, হাংড়ি, পাতিল, টিনের মগ, তোলা উনুন, কেরোসিন কাঠের বাক্স, ওদের সংসারও দিনে দিনে কম ভারী হয় না। বড় নিশ্চিন্ত হলো ওরা। সিধু ওকে ঠাঁই দিচ্ছে স্বার্থপর বুদ্ধিতে। এ কি কম আশ্বাসের কথা? যদি হৃদয় করুণায় বিগলিত হয়েছে বলে সিধু ওকে ঠাঁই দিত, তাহলে সিধুকে ওরা বিশ্বাস করতো কি করে? সিধু আবার বিড়ি টেনে বলল, চেহারাখানা দেখেছিস? একবারে মাদার ইন্ডিয়ার মেকআপ। সিধুই বলল, নুলোটা রাঁধো। তুমি যদি রাঁধো তবে ও বেরুতে পারে বেশি বেশি। ভিখারিদের রান্না একবার। কয়েকদিনই শশীধারার বউ সে রান্না রাঁধতে শিখল। ভিক্ষের চাল সামনের বাড়িতে বেচে ভিখারিদের পয়সা দেবার ভার ও নিজে নিয়ে নিল। কয়েকদিন বাজার ঝেঁটিয়ে ও পচা টমেটো, কপি পাতা, মূলো শাক, আধপচা আলু, পাঁঠার মলমারি আনতে শিখল। একদিন সিধু মরে যেতে ও যখন গুড়ি মেরে সিধুর চটের ঘরে ঢুকলো, কেউ মানা করল না। ওর অধিকার আছে কিনা সে প্রশ্ন তুলল না। কেননা ততদিনে আদিগঙ্গার পাড় বাঁধা হয়ে গেছে, রাস্তার খোঁড়াখুড়ি করেছে সিএমডিএ, দেয়ালের স্লোগান ও শ্মশানের দেয়ালের নাম মুছে গেছে। অনেক অনেক দিন কেটে গেছে। ঘরে ঢুকে ও একখানা বাখারির গায়ে দুটো ন্যাকড়া বাঁধল। নতুন ঘরে ঢুকলি, পুজো দিবি না? নুলো বলল, আমরা মিষ্টি খাবো না। জীবন কাটি হটক্কারে, একদিন মরা বলে যারে জানো সে ফিরে আসবে। নেকড়া বেঁধে ও বলল, যে খুলবে তারে আমি শেষ করে দেব। কেন? ওতে কি আছে? মোর ছেলেদের জীবন। তারা আর আসবে, মোড়ে গঙ্গা সই করবে। গুল শুকাতে বসে শশীধারার বইয়ের জীবনটা রোজ পরিক্রমা করে, যেন ওর মনটা সূর্য।
শশীধারার বইয়ের জীবন আকাশে যে সূর্যকে ঘুরে আসতেই হবে, কিন্তু এখনও বোঝে জীবন শেষ হচ্ছে। সেই সূর্যের দুটি রোজ রোজ স্নান হচ্ছে, সে সূর্য তাপ হারাচ্ছে। এখন ওর প্রতিবেশী নতুন কাঙালিরা, তারা ফিরে আসে সন্ধ্যায়। তখন ফুল্লরা রাঁধে। সারাদিন ফুল্লরা বাসস্টপে ঘোরে, মাঝে মধ্যে ওর কাছে এসে ওষুধ চায়। মেয়েটা নষ্ট, নোংরা, ও মেয়ে কাঙালিদের দেখতে পারে না, কিন্তু ওই ফুল্লরাই ও উলঙ্গ হয়ে হাইড্রেন্টের জলে স্নান করার পর ওকে ডুংরিটা পরিয়ে দেয়, ঘাড়ে বেঁধে দেয় গেরো। আজ গুলগুলো ঝুড়িতে তুলেও বলল, ও ফুল্লরা, মোক্ষদাকে ডেকে গুল নিয়ে যেতে বল। তুমি যাবে নি? না রে, শরীরটায় দিচ্ছে না। সে কি, ওদের বাড়ি না যজ্ঞী হচ্ছে? যজ্ঞী তুই খাগে যা। ফুল্লরা ভারী অবাক হল। ও যে বাড়িতে গুল দেয়, সে যে বাড়িতে বিয়ে, শ্রাদ্ধ, পৈতে, অন্নপ্রাশন ওর একখানা পাত বাঁধা, সেই অবধি নিমন্ত্রণে ও যাবে না। ফুল্লরা বলল, কাঁপতেছ কেন? ঠান্ডা না বড্ড? ঠান্ডা কোথায় দেখি? জ্বর নেই, তবু শরীর কাঁপছে। ও বলল, নয়, তুই দে আয়, পয়সা নিস গুনে গুনে। সাবু বাদশা খাবে? ধুস। ও ঝাঁপ ফেলে দিল ঘরে, শুয়ে পড়ল কুঁকড়ে। চট এতটুকু ফাঁক করে পথের দিকে চেয়ে রইল। মনের ভিতরে যেন নোনা খোলের জল বইছে, গড়ান পাতা খসে খসে পড়ছে সে জলে। ও যেন আজ একটা পাতায় বসতে চাইছে বারে বারে, কিন্তু সে পাতাটায় বসতে চায়, সেটাই সরে সরে যায়। কত পাতায় যে বসতে চাইছে ওর মন। শশীধারার সেই বেরিয়ে যাবার আগেকার উত্তেজিত আরক্ত মুখ একটা পাতা, সেই পাতাটা সরে গেল। বাউলে বাপ বলছে, কানিটুকু খুলিস না মা, তোর কাকা বাঘের মুখ থেকে নির্যশ ফিরবে। ওই পাতাটাও সরে গেল। নোনা খালে এত স্রোত। মুর্শিদাবাদের সাঁওতাল দাওয়ালাররা ধান কাটবে। ও ছেলেদের নিয়ে পালাতে পালাতে জ্বলন্ত নুড়ো সাঁওতালদের ঝুপড়িতে গুজে দিচ্ছে। কিন্তু ছেলেরা যে এখন বলছে খেতে দেবে, টাকা দেবে, সমঝে হতে ফিরে আসবো। এই পাতাটা স্রোত উপেক্ষা করে ঘুরে ঘুরে আসছে, আবার চলে যাচ্ছে। ও গালাগালি দিয়ে বলল, ফিরে না এলে মোর গঙ্গা হয় না জানিস, মনে রাখিস। চমকে জেগে উঠল। সে কি, সে কথা তো বলনি ছেলেদের। ও বলেছিল, হাঙ্গামা জবর পাকলে পাইলে এসো বাপ। ও বাপ, হাঙ্গামায় থেকুনি। ও বলল, ও ফুল্লরা, ডিবরিটা জেলে দে। ফুল্লরা ডিবরি জেলে দিয়ে গেল। সেই যে শুলো বিছানা পেতে আর উঠল না। পরের দিন বেলা হলো, রোদ উঠল। ফুল্লরা সারা রাত ফষ্টি করে গঙ্গায় নাইতে যাবার আগে চটটা তুলে বলল, ও মাসি, আজ ও দেহ সুবিধে নয় নাকি? তারপর ও নিচু হতেই সব বুঝল। ফুটপাতের কাঙালিরা ঠিকে ঝিরা মাথা নাড়ানাড়ি করল, সিধু বলতো মাদার ইন্ডিয়া, কিন্তু নির্যশ কোনো ভাক্কিমানি গেরোমানি ঘরের মানুষ ছিল। পড়ল না, নিশ্চুপ মরল, ন্যাকড়া বাঁধা বাকারির দিকে শীর্ণ আঙুল ছড়িয়ে। এমন মরা তো ভিখারি কাঙালি মরে না, বড়লোকরা এমন হঠাৎ মরে। মাসি বড় ঘরের মেয়ে ছিল। ওর সব যাত্রায় পুলিশ গাড়ি আনলো, সরকারি ব্যবস্থায় ওর সৎকার হলো। গাড়িতে ডোমরা ওকে তোলার আগে ফুল্লরা আর অন্য কাঙালিরাই ওকে ধরাধরি করে তুলে দিল। ফুল্লরা বলল, কোথা নিয়ে যে জ্বালাবি হ্যাগা? কাঙালিরা বলল, কেন শুধোচ্ছিস? মাগি অত গঙ্গা পেতে চেয়েছিল, ছেলেরা নিরুদ্দিশ, তা ওরা কি শ্মশানে ওর গঙ্গা দেবে? কাঙালিরা বলল, ধুস, গঙ্গার দেশে হলে কি সকলে গঙ্গা পায়? ফুল্লরা মাসির জন্যে সহসা বড় কষ্ট হলো। কাঁদতে গিয়ে ফুল্লরা দেখতে পেল না গাড়িটা চলে যাচ্ছে। মাদার ইন্ডিয়ার পা দুটো খোলা দরজার ফাঁকে চিতিয়ে পড়ে আছে। বিনা মিতাচারে ছাই হবার জন্য বেওয়ারিশ মরা হয়ে চলে যাচ্ছে ও। আর মাদার ইন্ডিয়া দেখতে পেল না ওর শোকে কেমন বিবশ হয়ে কয়েকটি কাঙালি ও এক বহু সেবিকা ফুটপাতে বসে কর্মবিরতি ও অশৌচ পালন করছে।
মহাশ্বেতা দেবীর লেখা মাদার ইন্ডিয়া গল্পটি আমি পাঠ করে শোনালাম। এবার গল্পের থেকে যত রকমের ছোট প্রশ্ন আছে সেগুলি আলোচনা করার চেষ্টা করছি। বাংলা ছোট গল্পের জগতে মহাশ্বেতা দেবী এক স্মরণীয় নাম। 1084 মায়ের লেখিকা শুধু উপন্যাস সৃষ্টিতেই তার দক্ষতা প্রকাশ করেননি। তার অজস্র ছোট গল্পে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ঘামে ভেজা মাটি লাগা মানুষের কথা। সেই রকম একটি ছোট গল্প হলো মাদার ইন্ডিয়া। এই ছোট গল্পের প্রধান চরিত্র মাদার ইন্ডিয়া। মেয়েরা যে পিতৃতান্ত্রিক সমাজে পরিচয়হীনতার শিকার তার একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত হলো এই মাদার ইন্ডিয়া গল্পটি। ছোট গল্প হলেও গল্পটি আকারে ও অবয়বে খুব ছোট নয়। এই গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত যে নারীর উপস্থিতি, যে নারীর কথা এই গল্পের কায়া নির্মিত করেছে তার কোনো পরিচয় এই গল্পে নেই। তার পিতৃদত্ত কোনো নামের উল্লেখ নেই। তার পরিচয় সে গগন বাউলের মেয়ে, শশীধারার বউ, নিমারণ লক্ষিন্দরের মা এবং সর্বোপরি ফুটপাতবাসী সিঁদুর দেয়া নাম মাদার ইন্ডিয়া, যার শৈশবের টুকরো, যৌবনের লড়াই এবং বার্ধক্যের জরাগ্রস্ততা ও মৃত্যু এই গল্পের উপজীব্য। তার নিজস্ব নামের অনুপস্থিতি এ কথাই প্রমাণ করে যে মেয়েরাও সমাজে কতটা অবহেলিত। আবার যে সমাজের গল্পে এই চরিত্রের উপস্থিতি সেখানে পুরুষরাই নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছে, আর নারীদের তো কথাই নেই। সেরকমই এক নারী হলো শশীধারার বউ। গল্পের মাদার ইন্ডিয়ার সাথে আমাদের প্রথম পরিচয় যখন তার বয়স 80। এই গল্পে মাদার ইন্ডিয়ার স্মৃতি রোমন্থনের মাধ্যমে উঠে এসেছে সেই জনগোষ্ঠীর সংগ্রামের কথা। গগন বাউল শশীধারাকে বলেছিল যে পাতুলের অন্য লোকেদের সাথে মান্নাবাবুদের জমি হাসিল করে আবাদি জমির লড়াইয়ে না নামতে, কারণ ওটা অধর্ম। এই কারণে অধর্ম যে এতদিন যারা ওই জমিতে ফসল ফলিয়েছে তাদের তুলে দেওয়ার চেষ্টা করেছে যারা, তারা একদিন শশীধাবাদেরও তুলে দেবে। 11 বছর হলে প্রতিটি ভূমিহীন প্রান্তিক কৃষকদের তুলে দেওয়া হয়, কারণ ভারতীয় আইন বলে 12 বছর হলে সেই জমিতে বসবাসের অধিকার জন্মায়। তাই আজকে শশীধারা যদি ওখানে গিয়ে বাস করে, 11 বছর পর শশীদেরও সেই পরিণতি হবে যা আজ তাদের হচ্ছে। কিন্তু শশী শোনেনি, কারণ তার পিছনে তখন ছিল বাবুদের হাত। কিন্তু শেষ পর্যন্ত লড়াই শশীদের লড়তেই হয়েছিল। যারা ভূমি একবার হাসিল করে চাষ করেছে তারপর উচ্ছেদ হয়েছে, তাদের ক্রোধ ছিল অতি ভয়ানক। তাই অরণ্যের বাদার নানা গাঙেদের সঙ্গে এই শ্রেণীর দীর্ঘদিন লড়তে হয়েছে। লেখিকার কথায় অনাবাদী বন্যভূমি বড় হিংস্র হয়ে উঠেছে, আর প্রশাসনের প্রশান্ত নজরে অনেক প্রান্তিক ঘটনায় বন্দুকের গুলিতে বাতাসে মিলিয়ে যায়। এদের ক্ষেত্রেও তাই হয় চিরদিন চিরকাল। হেঁসো বনাম বন্দুকের লড়াইয়ে শশীরা চিরকাল মরে, এবারেও মরেছিল। তাদের জন্য আর কিছু করার থাকে না, বাঁচতে গিয়ে খাদ্য অন্বেষণ করা ছাড়া। তাড়িয়ে দেয় সবাই, আর শুধু তাড়িয়ে দেয় বলে যাদের ভাতের কাঙালপোনা ঘোচে না। স্মৃতির সরণি বেয়ে মাদার ইন্ডিয়ার সাথে পাঠকও পৌঁছে যায় তাদের সমাজের কাছে। এখানে জানা যায় যে নতুন ক্ষেত মজুর আর একদল উচ্ছেদ হয়। তা বন বিবির পুজো করে, নৌকা যাদের যোগাযোগের পথ, জলে গড়ানের সবুজ ছায়া। বোঝা যায় যে সুন্দরবন এলাকার কথা উঠে আসে জলের সোঁদায় এসো গন্ধে। শৈশব আঘাত হয় আর একবার পিতার গায়ে তেল তামাকের গন্ধে। তারপর শুধু বেঁচে থাকতে হবে বলে যে হাত দিয়ে বছরের পর বছর ধান বুনেছে, তারা যে হাত দিয়ে পরের উঠোনে ধান তুলে দিয়ে আসে সেই হাত দিয়ে ভিক্ষা করে জীবনটা কাটিয়ে দেয়। আর একবার চিরকালের মতো প্রমাণিত হয়ে যায়, মাটিতে যাদের পড়ে না চরণ, মাটির মালিক তারাই হন। লেখিকা একান্ত গ্রামীণ কিছু ব্রতকে এই গল্পে উল্লেখ করেছেন, যেমন আষাঢ়ে বিপত্তারিণী, শ্রাবণে লোটন ষষ্ঠী, পৌষে পৌষলক্ষ্মী আগমনের কথা।
মাদার ইন্ডিয়ার জীবন পরিক্রমার ফাঁকে ফাঁকে উঠে আসে সেই সকল জনগোষ্ঠীর কথা যারা ফসল ফলাবার অস্ত্রকেই আত্মরক্ষার অস্ত্র হিসাবে ব্যবহার করতে বাধ্য হয়, আর উচ্চবিত্তের সঙ্গে লড়াই করতে পারবে না জেনে চিরকাল বেঁচে থাকার তাগিদে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ায়। একসময় জীবন থেকে হারিয়ে যায় সমস্ত প্রিয়জন। শহরের নাগরিক নেতারা মিছিলে জনসমাগম বাড়াবার আশায় তাদেরকে নিয়ে যায়। কেউ বেঁচে ফেরে, কেউ ফেরে না, কারণ গ্রাম থেকে শহরে পালিয়ে আসতে তারা বাধ্য হয়েছিল। অরণ্যের স্নিগ্ধ ছায়ায় বসবাসকারী গৃহ হারিয়ে গিয়েছিল মহানগরীর ফুটপাতে। এরপর এদের কোনো পরিচয় থাকে না। এদের একমাত্র পরিচয় এরা কাঙালি, এরা ভিখারি। তাই গগন বাউলের মেয়ে, শশীধারার বউ, নিরাপদ লক্ষিন্দরের মা মারা যাওয়ার পর বেওয়ারিশ লাশ হিসাবে চিহ্নিত হয়, আর তার জন্য একমাত্র শোক পালনের জোন হয়ে ওঠে ফুটপাতবাসী। দেবীর অভিজ্ঞতায় ঋদ্ধ কলম বারবার এই সকল জনগোষ্ঠীকে তুলে এনেছে তার উপন্যাসে বৃহৎভাবে, আর ছোট গল্পের এক চিলতে ভুবনে উঁকি মেরে গেছে এদের জীবনযাপন। মাদার ইন্ডিয়া গল্পে তারই এক খণ্ডচিত্র। মাদার ইন্ডিয়া গল্পটি কার লেখা? মাদার ইন্ডিয়া গল্পটি মহাশ্বেতা দেবীর লেখা। মাদার ইন্ডিয়াকে দেখতে কেমন ছিল? মাদার ইন্ডিয়ার রং তামাটে কালো, চুল কোকড়া, ছোট ছোট সাদা, মুখের প্রত্যেকটি রেখা ফাটা ফাটা, ঘোলাটে চোখ দুটো মৃত নক্ষত্রের মতো শতচ্ছিন্ন, একটি ডুংরি শরীরে দুফেত্তা দিয়ে পিঠের দিকে তাদের কাছে ঘিরে দেয়া। মাদার ইন্ডিয়ার বয়স কত? 80 বছর। ঘোলাটে চোখ দুটি কেমন? মৃত নক্ষত্রের মতো। মুখের ফাটা ফাটা দাগের রেখাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? লক্ষ লক্ষ কেঁচো চলে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। মাদার ইন্ডিয়ার নাম কে দিয়েছিল? মাদার ইন্ডিয়ার নাম দিয়েছিল সিধু। সিধু ওকে কেন মাদার ইন্ডিয়া বলেছিল? বহু বছর আগে যখন মাদার ইন্ডিয়া সিনেমার ছবি দেয়ালে দেখা যেত, ও ছেলেদের দুঃখে ফুটপাতে বসে রাত নেই দিন নেই কাঁদতো ও কাঁদাতো, সেই দেখে সিধু নাম দিয়েছিল মাদার ইন্ডিয়া। ফুটপাতে ওকে জায়গা কে দিয়েছিল? ফুটপাতে ওকে জায়গা দিয়েছিল সিধু। সিধু মারা যাওয়ার সময় তাকে কি দিয়ে গিয়েছিল? নিজের প্যাকিং বাক্সের খাট ও চটের ছাউনিটা দিয়ে গিয়েছিল। পর হয়ে সিধু যা দিয়ে গেছে, সিধু কি দিয়ে গেছে? ঘরটুকু, জায়গাটুকু, নামটুকু, ভাতের ব্যবস্থাও করে দিয়েছিল সিধু। কিভাবে রান্না করতো মাদার ইন্ডিয়া? সিধুর মতো 4-5 জন ভিখারি কাঙালিদের জন্য ও রান্না করতো। বেলায় বাজার ঝেঁটিয়ে কপির পাতা, পালং পাতা, পাঁঠার মল, নাড়ি নিয়ে আসতো। 3খানা ইট পেতে উনুন জেলে তাই দিয়ে অমৃত রেঁধে দিত কাঙালিদের। ভিক্ষে চাল কোথায় বিক্রি করতো সে? সামনের বাড়ির গিন্নি ওর কাছ থেকে ভিক্ষের চাল কিনে নিতেন। ভিক্ষের চাল দিয়ে সামনের বাড়ির গিন্নি কী করতেন? আশ্রিত পরিজনদের সেই চাল রেঁধে দিতেন। মাদার ইন্ডিয়া নুন, লঙ্কা, হলুদ কোথা থেকে জোগাড় করত? সামনের বাড়ির গিন্নি ঝির কাছ থেকে নুন, লঙ্কা, হলুদ জোগাড় করত, আর বদলে কোমরে ব্যথাও ঝেড়ে দিত মাঝে মধ্যে। এখন ওর প্রতিবেশী কে? নতুন দিনে নতুন কাঙালি এখন ওর প্রতিবেশী। ওদের ভাত রাঁধে কে? ওদের ভাত রাঁধে ফুল্লরা। এখন ও কী করে? এখন ও গুল ঘুষি দেয়, মাটি দিয়ে ঘেঁস মেখে বড় বড় গুল দেয়। এখন ঘরে ঘরে কিসে রান্না হয়? কয়লার জালে রান্না হয়, বা কাঠের গুলে কি পার্থক্য? কাঠের গুল কম ধোঁয়া হয়। কোন গাছকে দেবাংশী গাছ বলা হয়? বট, অশ্বত্থ গাছকে দেবাংশী বলা হতো। ইন্ডিয়ার শরীর কিসে জ্বলে গেছে বলেছে লেখক? খিদের আগুনে জ্বলে গেছে। মুখের রেখাগুলি কখন ডুবে যায়? স্মৃতিতে ডুবে গেলেও মুখের রেখাগুলি ডুবে যায়। স্মৃতিতে ডুবে গেলে ওকে দেখতে কেমন লাগে? স্মৃতিতে ডুবে গেলে ওকে দেখতে লাগে জড়তি মনসা বুড়ির মতো লাগে। মুখের রেখাগুলি ডুবে গেলে ওকে কেমন দেখতে লাগে? প্রতিষ্ঠা পেতে চাওয়া দেবীর সংগ্রামী মনসার মতো, যেন দুটি পেটের ভাত, মাথার তেল, একটু লজ্জা বস্ত্রের জন্য পুজো প্রার্থী হয়ে বসে আছে। লোকে তখন তাকে কিভাবে তাড়িয়ে দেয়? লোকে তখন তাকে দূর হওয়া, চ্যাংমুড়ি, কানি, অল্পাইয়া, অশুভটা ইত্যাদি বলে তাড়িয়ে দেয়। তখন ওর চেহারাটা কেমন দেখায়?
তখন ওর চেহারা পাথর পাথর দেখায়। ওর কয়টি ছেলে ছিল? ওর তিনটি ছেলে ছিল। শশীধারা আর তার বউ কাদের জমি হাসিল করে আবাদ করতে গিয়েছিল। শশীধারা আর তার বউ পাতুলের অন্য লোকেদের সঙ্গে মান্নাবাবুদের জমি হাসিল করে আবাদ করতে গিয়েছিল। শশীধারার বউকে কে যেতে দেয়নি? শশীধারার বউকে ওর বাউলের বাপ যেতে দেয়নি। কেন যেতে দেয়নি? বাউলের বাপ বলেছিল তাতে অধর্ম হবে। কেন অধর্ম হবে? 12 বছর কোনো জমি ভোগ করলে তার উপর অধিকার জন্মায়, তাই 11 বছরের মাথায় উচ্ছেদ করা হয়। আর তাই যারা উচ্ছেদ হয় তাদের অন্য সংস্থানের সমস্যা দেখা দেবে, তাই তারা ছেড়ে দেবে না। অনাবাদী বন্যভূমি কেমন? অনাবাদী বন্যভূমি হিংস্র ও কথা শশীর মনে পড়ে। উচ্ছেদ হওয়া মানুষ, অরণ্য, বাদার, নোনাগাং সবার সাথে লড়াই করার পর শশীরা ফসল ফলিয়েছিল, সেই সব কথা মনে পড়ছিল তার। বাউলের শ্বশুরের কথা কিভাবে ফলে গিয়েছিল। 11 বছরের মাথায় জমি থেকে উচ্ছেদ করা হয় তারা। শশীধারার পরিণতি কি হয়? জমি দখলের লড়াইয়ে নিহিত হয় সে। হেসো বনাম বন্দুকের লড়াই মানে কি? জমি দখলের লড়াই। জমি দখলের লড়াইয়ে শশীধারার বউ কী ভূমিকা নেয়? মরিয়া হয়ে হেসো নিয়ে বের হয় ও গ্রেপ্তার হয়ে হাজতে যায়। হাজত থেকে বেরিয়ে শশীধারার বউ যখন শাশুড়ির কাছে যায় তখন শাশুড়ি কি বলে? বলেছিল তার ছেলে নেই। শ্বশুর ও বর যেখানে গেছে সেখানে যেতে পারত, তাকে বাড়িতে রাখলে পুলিশ ঝামেলা হবে। শশীধারার বউ তখন নিজের ভেসে যাওয়াকে কিসের সাথে তুলনা করে? মাতলার সারাসারির বানে যেমন নদীকে সাগরে এনে ফেলে, ঠিক তেমনি এই বান তাকে ভাসিয়ে নিয়ে গিয়ে বৃহত্তর জীবন সাগরে ফেলে দিল। শশীধারার বউয়ের মতো মানুষদের গ্রাম থেকে পালাতে কে সাহায্য করেছিল? বৃদ্ধ হারান সামন্ত। বিগত জীবনের ছবি কেমন মনে হয় শশীধারার বউয়ের? গ্রামীণ পটুয়ার হাতে আঁকা অবহেলিত অপমানিত পটের ছবির মতো অস্পষ্ট চলমান ছবির মিছিল। বারবার উচ্ছিষ্ট হয়ে যাওয়ার কথা মনে করতে গেলে কি মনে পড়ে? বনবিবির পুজো দিতে যাওয়া মাতৃহীন কালো মেয়ে বাউলে বাবার হাত ধরে নৌকা করে চলেছিল। জলে পড়ে গড়ান গাছের সবুজ ছায়া মেয়েটাকে দেখে পাতার আশ্রয়ে জল ফড়িং বসে। সেই পাতা সঙ্গে সঙ্গে পিছলে যায়। ঠিক আজকে শশীধারার বইয়ের মতো, যার সঠিক ও নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। শশীধারা যাবার আগে কি বলে গিয়েছিল? হেসো না ছাড়তে বলেছিল, কারণ অত্যাচারীর অসাধ্য কিছু নেই। হাজতে যাবার আগে হেসো কোথায় রেখে যায়? শাশুড়ির গোল পাতার চালে গুজে রেখে যায়। শশী কাকে সাথে নিয়ে বেরিয়েছিল? শশী বড় ছেলেকে সাথে নিয়ে বেরিয়েছিল। শশীধারার বউ কাকে নিয়ে পথে নামে? দুটো উঠতি ছেলেকে নিয়ে আর হেসোটা সাথে নিয়ে পথে নামে। শশীধারার বউ শেষবার উচ্ছেদ হওয়ার পর কোথায় এসেছিল? মেদিনীপুর থেকে কলকাতায় এসেছিল। মিছিলে গেলে কি পাবে তারা? মিছিলে গেলে রুটি পাবে, পয়সা পাবে। ছেলেরা তাকে দেশে ফিরতে বললে সে কি বলেছিল ছেলেদের? যে থুতু ফেলেছি তা তুলে খেতে পারবে না। শশীধারার বউ ছেলেদের মানুষ করেছিল কিভাবে? ক্ষুধিত ও হিংস্র ভালোবাসায়। মায়ের প্রতি ছেলেদের মনোভাব কেমন ছিল? ছেলেদের মায়ের প্রতি ছিল অসীম নির্ভরতা। শশীধারার বউ মারা গেলে ছেলেদের কি করতে বলেছিল? মারা যাবার পর যেন তাকে গঙ্গা দেয়। প্রথম দিকে শুধু অন্য ভিখারিদের কি বলেছিল? বলেছিল এরা বরাবরের না, টেম্পোরারি, চলে যাবে। বেহালায় থাকার সময় তারা কি করত? শশীধারার বউ মশলা ঝাড়াই করত আর ছেলেরা কাঠগোলার কাঠ চেরাই করত। ছেলেদেরকে কে ডেকে নিয়ে গিয়েছিল? কারা যেন মাইক নিয়ে ছেলেদের ডেকে নিয়ে গিয়েছিল। কেন ডেকে নিয়ে গিয়েছিল? খাদ্য নিয়ে আন্দোলনে যোগ দেওয়ার জন্য ডেকে নিয়ে গিয়েছিল। যাবার আগে মেজো ছেলে কি দিয়ে গিয়েছিল মাকে? 6 টাকা দিয়ে গিয়েছিল। ছেলেদের যাবার আগে মাকে কি পরামর্শ দিয়েছিল? বেশি হাঙ্গামা হলে যেন পালিয়ে আসে। যেদিন ছেলেরা খাদ্য আন্দোলনে যোগ দিতে যায় সেই সন্ধ্যায় নিস্তব্ধতাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? শশীধারা মারা যাওয়ার পর পুলিশের চোখ এড়াতে বনে লুকিয়ে থাকার সময়কার নিস্তব্ধতা। যন্ত্রণাময় জন্ম, বোবা মায়ের গর্ভ যন্ত্রণার মতো প্রাণান্তিক মুখ। 2 ছেলের নাম কি ছিল? নিরাপদ ধারা আর লক্ষিন্দর ধারা। যে বলেছে তার ছেলেরা মারা গেছে তাকে শশীধারার বউ কি বলেছে? হেসো দে, মেরে ফেলবো। শশীধারার বউয়ের মনের অবস্থা কেমন ছিল? রক্তমাখা কাদার মতো ঘোলাটে। বাউলে বাপ মৃত্যু নিয়ে কি বলতো? মরতে না দেখলে মরে গেছে বলে মানে না।
ছেলেদের শোকে পাগল পাড়া অবস্থায় সে কোথায় আসে? নিজের অজান্তেই সিধুদের ফুটপাতে ফিরে আসে। এই অবস্থায় ভিক্ষে পেয়ে সে কী করত? যা পয়সা পেত সিধুকে দিয়ে দিত। সিধুর মতে ফুটপাতের নিয়ম কি? ভবঘুরে বাঙালিকে ভবঘুরেরাই ঠাঁই দেবে, এই ফুটপাতের নিয়ম। শশীধারার বউকে পেয়ে অন্য ফুটপাতবাসীরা নিশ্চিন্ত হয় কেন? তারা ভিক্ষা করতে বেরুলে তাদের সামগ্রী পাহারা দেওয়ার লোক পাওয়া গেছে। শশীধারার বউ ফুটপাতে কি করত? সকলে রান্না করত ও ভিক্ষার চাল বিক্রি করে যা পয়সা পেত তা ভিখারিদের মধ্যে ভাগ করে দিত। রান্নার সামগ্রী জোগাড় করত কিভাবে? বাজার ঝেঁটিয়ে কপির পাতা, মূলোর শাক আর পচা আলু, পাঁঠার মল, নাড়ি জোগাড় করে রান্না করত। সিধু মারা যাবার পর কি হলো? সিধুর চটের তাঁবুতে থাকতে লাগলো। সিধুর ঘরে ঢুকে সে প্রথম কি করলো? একখানা বাখারি দিয়ে দুটো ন্যাকড়া বাঁধলো। ন্যাকড়াতে কি বেঁধেছিল বলে সে বলেছিল? তার ছেলেদের প্রাণ বাঁধা আছে বলেছিল। শশীধারার বউ এখন কি করে? শশীধারার বউ এখন গুল বিক্রি করে বাড়ি বাড়ি। রান্নার কাজ কে করে এখন? রান্নার কাজ করে ফুল্লরা। শশীধারার বউ ফুল্লরাকে গুল দিয়ে আসতে বললে সে অবাক হয় কেন? যে যে বাড়িতে গুল দিয়েছে সে বাড়িতে বিয়ে, শ্রাদ্ধ, পৈতে ওর একখানা পাত বাঁধা। সেই অভাত নিমন্ত্রণে ও যাবে না ভেবে ফুল্লরা অবাক হয়েছে। শশীধারার বউ কিভাবে মারা যায়? অন্য ভিখারিদের মতো পড়ল আর নিশ্চুপে মরল। শশীধারার বউয়ের মৃত্যু সম্পর্কে অন্য ভিখারিরা কি বলেছিল? এমন মরা তো ভিখারি কাঙালি মরে না, বড়লোকেরা এমন হঠাৎ করে মরে। মাসি বড় ঘরের মেয়ে ছিল। গঙ্গার দেশ হলে কি সকলে গঙ্গা পায়? কোন প্রসঙ্গে কথা বলা হয়েছিল? শশীধারার বউ তার ছেলেদের বলেছিল তার মৃত্যুর পর যেন তাকে গঙ্গায় দেয়, গঙ্গার দেশে সে যেন গঙ্গা পায়। তাই তার যখন মৃত্যু হলো, তার মৃতদেহ পুলিশ গাড়ি করে নিয়ে যাচ্ছিল, তখন সকলের মনে প্রশ্ন দেখা দেয়, পুলিশ তাকে কোথায় দাহ করবে? সেই প্রসঙ্গেই কথা বলা হয়েছে। মাদার ইন্ডিয়াকে নিয়ে পুলিশের গাড়ি কেমনভাবে চলে যাচ্ছিল। মাদার ইন্ডিয়ার পা দুটো খোলা দরজার ফাঁকে চিতিয়ে আছে। বিনা মিতাচারে ছাই হওয়ার জন্য বেওয়ারিশ মরা হয়ে চলে যাচ্ছিল সে। আর মাদার ইন্ডিয়া দেখতে পেল না। কি দেখতে পেল না মাদার ইন্ডিয়া? মাদার ইন্ডিয়া দেখতে পেল না তার শোকে কেমন বিবর্ণ হয়ে কয়েকটা কাঙাল এবং এক বহু সেবিকা ফুটপাতে বসে কর্মবিরতি ও অশৌচ পালন করছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।